আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার এবং বিবিএস পাস কোর্সের সেকেন্ড ইয়ারের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বইয়ের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট চ্যাপ্টারটি আবার বিবিএ অনার্স থার্ড ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এবং বিবিএ অনার্স ফোর্থ ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট বইও আছে। তাহলে এই ক্লাসটি থেকে তোমরা মূলত বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্টরা উপকৃত হতে পারবা। সাথে সাথে বিবিএস পাস কোর্সের যারা স্টুডেন্ট আছো তারাও এখান থেকে উপকৃত হতে পারবা ইনশাআল্লাহ। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আজকে আমরা মূলত NU-তে আসা 2019 সালে যে ম্যাথটি আসছিল সেই ম্যাথটি নিয়ে আলোচনা করব এবং সেই ম্যাথটি আজকে তোমাদের সমাধান করে দেখাবো। এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের উপর আজকে আমাদের ক্লাস নাম্বার 5। এর আগে আমরা আরো 4টি ক্লাস নিয়েছিলাম এই চ্যাপ্টারের উপর। সেই ক্লাসগুলোতে আমরা এই চ্যাপ্টারের বেসিক কিছু কনসেপ্ট আলোচনা করেছি এবং আমরা কিছু প্রিভিয়াস ইয়ারে NU-তে আসা কিছু ম্যাথ নিয়ে আলোচনা করেছি। ওই ক্লাসগুলো যদি তোমরা ধারাবাহিকভাবে দেখো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হতে পারবা ইনশাআল্লাহ। যারা আমার এই ক্লাসটি আজকে নতুন দেখতেছো তাদেরকে বলি, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং আমাদের ফেসবুক পেজ ইজি অ্যাকাউন্টিং বাংলায় লাইক দিয়ে আমাদের সাথেই থাকবা আশা করি। এবং আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগে এবং তোমাদের যদি কোনো পরামর্শ থাকে সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানালে আমরা সেই অনুযায়ী ক্লাস রেডি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি। তোমরা জানো ক্যাশ ফ্লো স্টেটমেন্টের যে প্রশ্নটা তোমাদের দেওয়া থাকে সেই প্রশ্নের মধ্যে একটা কম্পারেটিভ ব্যালেন্স শিট দেওয়া থাকে, অর্থাৎ দুইটা পিরিয়ডের একটা ব্যালেন্স শিট দেওয়া থাকবে। সেই ব্যালেন্স শিটে আমাদের অ্যাসেট এবং লাইবিলিটিসগুলো উল্লেখ থাকে, নিচে কিছু এডিশনাল ইনফরমেশন দেওয়া থাকে। এই এডিশনাল ইনফরমেশন এবং ব্যালেন্স শিট নিয়ে আমাদের মূলত ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা তৈরি করতে হয়। এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আমাদের বলা হয়েছে কি দেখো, ফ্রম দ্য ফলোয়িং ডাটা, নিচের তথ্য থেকে অফ মুন কোম্পানি প্রিপেয়ার এ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আমাদের বলছে একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করতে আন্ডার ইনডিরেক্ট মেথড। ইনডিরেক্ট মেথডে আমাদেরকে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করতে হবে। তো যারা তোমরা আমার প্রথম ক্লাসটি দেখে আসছো তারা অবশ্যই জানো কিভাবে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ইনডিরেক্ট মেথডে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে হয়, তারা অবশ্যই জানো। আর যারা জানো না তাদেরকে আজকে আমি একটু সংক্ষেপে দেখাচ্ছি কিভাবে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা তৈরি করব, সেই কনসেপ্টটা একটু সংক্ষেপে দিচ্ছি। আর এটার বিশদ বিবরণটা আমরা আমাদের প্রথম ক্লাসে দিয়ে দিয়েছি। তোমরা ওই ক্লাসটা দেখে আসলে এই ক্লাসগুলো তারপরে যদি দেখো তাহলে খুব উপকৃত হতে পারবা। তো চলো আমরা আগে সংক্ষিপ্তভাবে দেখি। আমরা জানি ক্যাশ ফ্লো স্টেটমেন্টে ক্যাশ ফ্লোকে, নগদ প্রবাহকে 3টা অ্যাক্টিভিটিসে ভাগ করা হয়। একটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস, একটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, একটা হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। অপারেটিং অ্যাক্টিভিটিসে আমরা 3 ধরনের লেনদেনগুলো লিখে থাকি, আর ক্যাশ ফ্লো অ্যাক্টিভিটিসে, ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে আমরা 1 ধরনের লেনদেন লিখব। আর ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে আমরা এখানে 4 ধরনের লেনদেন লিপিবদ্ধ করব। এই নিয়মগুলো যদি তোমরা মনে রাখো তাহলে খুব সহজে তোমরা অঙ্কটা করতে পারবা। যেমন অপারেটিং অ্যাক্টিভিটিসে প্রথমে আসবে ক্যাশ ফ্লো নন অপারেটিং এক্সপেন্স সমূহ। নন ক্যাশ অপারেটিং এক্সপেন্স সমূহের মধ্যে আছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, অ্যামোর্টাইজেশন যদি থাকে সেটা লিখতে হবে এখানে। 2 নম্বরে এখানে লিখতে হবে গেইন অর লস, অর্থাৎ লাভ বা ক্ষতি কিসের জন্য, সেল অফ, যদি আমরা কোনো ফিক্সড অ্যাসেট এবং ইনভেস্টমেন্ট সেল করি, ফিক্সড অ্যাসেট এবং ইনভেস্টমেন্ট সেল করি সেই বিক্রয়জনিত লাভ ক্ষতিগুলো লিখতে হবে। আর ইনক্রিজ অর ডিক্রিজ অফ কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটিস, চলতি সম্পদ চলতি দায়ের হ্রাস বৃদ্ধিগুলো এখানে লিখতে হবে। অর্থাৎ চলতি সম্পদ চলতি দায়ের হ্রাস বৃদ্ধিগুলো আমাদের এই অপারেটিং অ্যাক্টিভিটিসে লিখতে হবে। তাহলে মানে আমরা 3টা জিনিস পেলাম। এটা জাস্ট তোমরা একটু মনে রাখবা। একটা হচ্ছে অবচয় অবলোপন আসবে, স্থায়ী সম্পদ এবং বিনিয়োগ বিক্রয়জনিত লাভ ক্ষতি আসবে, এবং চলতি সম্পদ চলতি দায়ের হ্রাস বৃদ্ধিগুলো আসবে। এগুলো নিয়ে আমাদের মূলত অপারেটিং অ্যাক্টিভিটিস। অপারেটিং অ্যাক্টিভিটিসে এর বাইরে কিছুই আসবে না। এখন কথা হচ্ছে যে এগুলো যে আসবে এগুলো আমরা কিভাবে বসাবো। তো মনে রাখবা এখানে আমরা যদি এটা আনফেভারেবল হয়, মানে আমাদের প্রতিকূলে হয় বা আমাদের খারাপ হয়, আমরা যদি লেনদেনটা পড়ে বুঝি যে না এটা ব্যবসার জন্য খারাপ হয়েছে, তাহলে আমরা কি করব, প্লাস করব। আর যদি দেখি এটা ব্যবসার জন্য ভালো হয় তাহলে মাইনাস করব। আমি এটা প্র্যাকটিক্যালি তোমাদের দেখাবো একটু পরে। আর ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে শুধুমাত্র স্থায়ী সম্পদ এবং বিনিয়োগ ক্রয় বিক্রয়গুলো লিখবো। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস আমরা কি লিখবো, ডিভিডেন্ড পেড, ডিবেঞ্চার বা বন্ড যদি আমরা দীর্ঘমেয়াদী ঋণ যদি আমরা ইস্যু করি বা আমরা যদি পরিশোধ করি সেটা আসবে। কমন স্টক ইস্যু করলে আসবে। ট্রেজারি স্টক ক্রয় করলে বা ট্রেজারি স্টক বিক্রয় করলে সেই লেনদেনগুলো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস আসবে।
ফাইন্যান্সিং এবং ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে টাকা আসলে প্লাস করবা, চলে গেলে মাইনাস করবা। তার মানে এটাই হচ্ছে এই চ্যাপ্টারের কিন্তু মৌলিক নিয়ম। মনে রাখবা, অপারেটিং অ্যাক্টিভিটিসে প্লাস মাইনাসের নিয়ম হচ্ছে ভালো হলে মাইনাস, খারাপ হলে প্লাস। আর ইনভেস্টিং অ্যান্ড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের নিয়ম হচ্ছে টাকা আসলে প্লাস, চলে গেলে মাইনাস। এটুকু মনে রাখতে পারলে তোমরা অঙ্কটা খুব সহজে করতে পারবা। চলো এবার আমরা আমাদের সমাধানে চলে যাই। আমি যেটা বলেছি সেটা হয়তো তোমাদের মনে আছে। এখন আমরা এখানে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করব। তো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করার জন্য আমি এখানে প্রশ্নটা রেখেছি, যাতে আমরা প্রশ্ন এবং উত্তর একই সাথে দেখতে পারি এবং খুব সহজে বুঝতে পারি। এখন দেখো আমাদের এখানে কি কি দেওয়া আছে, আমরা একটু সমন্বয়ে পড়ে নিই। সমন্বয়ে আমাদের দেওয়া আছে, দ্য কোম্পানি আর্ন 16,000 নেট ইনকাম ডিউরিং 2016। 2016 সালে আমরা 16,000 টাকা নেট ইনকাম করেছি এবং ইকুইপমেন্ট ডেপ্রিসিয়েটেড 4,000 ডিউরিং দ্য ইয়ার। এবছর ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশন হচ্ছে 4,000 টাকা। ফুললি ডেপ্রিসিয়েটেড ইকুইপমেন্ট কস্ট হচ্ছে 2,000 টাকা, ওয়াজ ডিসকার্টেড, এটা বাদ হয়ে গেছে। অ্যান্ড ইটস কস্ট অ্যান্ড অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ওয়ার রিমুভড ফ্রম দ্য অ্যাকাউন্টস। অর্থাৎ যেহেতু এই সম্পত্তিটা বাদ হয়ে গেছে, এটার অ্যামাউন্টটা আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন থেকেও বাদ দিয়ে দিয়েছি আর অ্যাসেট থেকেও বাদ দিয়ে দিয়েছি। এটা সবাই তোমরা জানো, সম্পদ যদি ডিসকার্টেড করা হয় তখন জাবেদা হয়, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট আর ওই অ্যাসেটটা ক্রেডিট করতে হয়। তার মানে দুইটা থেকেই বাদ যায়। তারপর বলছি ইকুইপমেন্ট কস্টিং, আমরা 10,000 টাকার ইকুইপমেন্ট ক্রয় করেছি। তারপর বলা আছে 2,200 শেয়ার আমরা ইস্যু করেছি 30 টাকা করে, আর ডিভিডেন্ড দেওয়া আছে 12,000 টাকা টোটাল। তো এই যে ইনডাইরেক্ট মেথড অঙ্কটা করার সময় তোমাদের দুইটা জিনিস আগে এনশিওর করতে হবে, যে তোমার নেট ইনকাম দেওয়া আছে, ডেপ্রিসিয়েশন দেওয়া আছে। যদি নেট ইনকাম বা ডেপ্রিসিয়েশন দেওয়া না থাকে তাহলে তোমাকে ব্যাক ক্যালকুলেশনের মাধ্যমে বের করে নিতে হবে। ক্যালকুলেশনের মাধ্যমে তোমাকে বের করে নিতে হবে ডেপ্রিসিয়েশন এবং নেট ইনকাম। যেহেতু আমাদের এই অঙ্কে নেট ইনকাম দেওয়া আছে 16,000 টাকা এবং ডেপ্রিসিয়েশন দেওয়া আছে 4,000 টাকা, তাহলে এখানে আমাদের আর কোনো ক্যালকুলেশনের প্রয়োজন নাই, আমরা সরাসরি অঙ্কটা শুরু করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, যদি এগুলো না থাকে তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? এই যে নিয়মটা, আমরা কিন্তু এটা আমাদের প্রথম ক্লাসে করে দেখিয়েছি এবং দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাসে এগুলো আমরা আলোচনা করেছি। ওই ক্লাসগুলো দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। চলো এবার আমরা এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টটার একটা ছক কাটি। প্রথমে আমরা লিখে নিব মুন কোম্পানি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2016 লিখে তারপর আমরা একটা ছক কাটবো। কিভাবে ছকটা কেটেছি দেখো তোমরা, এইভাবে একটা ছক কাটবা। কাটার পরে তোমরা প্রথমে লিখবা ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, কারণ আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টটাকে 3টা অ্যাক্টিভিটিসে ভাগ করে দেখাই। একটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তো আমরা প্রথমে এখানে অপারেটিং অ্যাক্টিভিটিসের কাজটা লিখবো। তো অপারেটিং অ্যাক্টিভিটিস লিখে তোমরা নেট ইনকামটা সরাসরি বসাই দিবা। আমাদের নেট ইনকাম কত ছিল? 16,000 টাকা। এই 16,000 টাকা আমরা এখানে বসাই দিলাম নিয়ে এসে। এরপর এখানে আমরা লিখব অ্যাডজাস্টমেন্ট টু নেট ইনকাম রিকনসাইল নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। অর্থাৎ নেট ইনকামের সাথে নেট ক্যাশ প্রোভাইডেড বা অপারেটিং অ্যাক্টিভিটিসকে অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমরা কিছু এখানে রিকনসাইলেশন করব, সমন্বয় করব। সেই সমন্বয়গুলো এখানে লিখবো আমরা। যেহেতু ইনডাইরেক্ট মেথড, তাই আমাদের এখানে সমন্বয় করেই কিন্তু আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিসের ক্যাশ ফ্লোটা নির্ণয় করতে হবে। এখন আমরা এখানে কি কি সমন্বয় করব? এই সমন্বয়গুলো কিন্তু আমি তোমাকে বলে দিয়েছিলাম। অপারেটিং অ্যাক্টিভিটিসে কি কি আসে? অপারেটিং অ্যাক্টিভিটিসে আসে অবচয় অবলোপন, স্থায়ী সম্পদ এবং বিনিয়োগ বিক্রয়জনিত লাভ ক্ষতি, চলতি দায়, চলতি সম্পদের হ্রাস বৃদ্ধি। এবার আমরা শুধু এই 3টা আইটেমকে খুঁজে খুঁজে নিয়ে আসি। চলো এইবার আমরা লিখবো কি? ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন কত আছে দেখো তো? ডেপ্রিসিয়েশন আছে 4,000 টাকা। এই 4,000 টাকা ডেপ্রিসিয়েশন আমরা বসাই দিব। তো 4,000 টাকা ডেপ্রিসিয়েশন আমরা বসাই দিলাম। এখন কথা হচ্ছে এই ডেপ্রিসিয়েশনটা কি প্লাস বসবে না মাইনাস বসবে? তোমাদের এখানে বলেছিলাম আমরা যে অপারেটিং অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে আমরা যে নিয়মটা ফলো করব সেটা হচ্ছে, যদি বিজনেসের জন্য ভালো হয় তাহলে আমরা মাইনাস করব, আর যদি খারাপ হয় তাহলে প্লাস করব। তো দেখো একটা সম্পত্তির ডেপ্রিসিয়েশন হলে এটা অবশ্যই বিজনেসের জন্য ভালো না, এটা আমাদের খরচ বেড়ে যাচ্ছে। তো আমরা কি করবো? এটাকে খারাপ হিসাবে ধরে এটাকে আমরা প্লাস করে দিচ্ছি। তো ডেপ্রিসিয়েশন 4,000 টাকা আমরা এখানে প্লাসে বসাই দিলাম। এবার আমরা লিখবো কি? অ্যামোর্টাইজেশন আছে কিনা সেটা দেখব। তো অ্যামোর্টাইজেশনের জন্য আমাদের অবশ্যই অস্পর্শনীয় সম্পদ থাকতে হবে। ব্যালেন্স শিটে যদি কোনো অস্পর্শনীয় সম্পদ থাকে তাহলে সেই অস্পর্শনীয় সম্পদের যে হ্রাস বৃদ্ধি আছে সেটাই মূলত অ্যামোর্টাইজেশন। তো এই অস্পর্শনীয় সম্পদগুলো কি কি? যেমন গুডউইল থাকতে পারে, প্যাটেন্ট থাকতে পারে, প্রিলিমিনারি এক্সপেন্স থাকতে পারে, তারপর ডিসকাউন্ট অন বন্ড থাকতে পারে, ডিসকাউন্ট অন শেয়ার থাকতে পারে। এগুলো হচ্ছে অস্পর্শনীয় সম্পদ। এই সম্পদগুলোর যে হ্রাস বৃদ্ধি হবে সেটাকে অ্যামোর্টাইজেশন হিসাবে চিহ্নিত করে আমরা লিখব। তো আমরা প্রশ্নে কিন্তু কোনো এরকম অস্পর্শনীয় সম্পদ দেখতে পাচ্ছি না, তো এখানে কোনো অ্যামোর্টাইজেশন আর আসবে না। তো আমরা প্রথমে ডেপ্রিসিয়েশন আছে, আমরা ডেপ্রিসিয়েশনটা লিখে দিলাম।
এবার আমরা চলে যাব 2 নম্বর অপশনে। 2 নম্বর অপশন হচ্ছে স্থায়ী সম্পদ এবং বিনিয়োগ বিক্রয়জনিত লাভ ক্ষতি লিখতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো স্থায়ী সম্পদ বিক্রয় করেছে এমন কোনো ইনফরমেশন দেওয়া নেই। তো যেহেতু নিচে সমন্বয়ে কোনো স্থায়ী সম্পদ বিক্রয়জনিত কোনো ইনফরমেশন দেওয়া নাই, তাহলে এখানে কোনো লাভ লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে স্থায়ী সম্পদ বিক্রয়ের লাভ লসও এখানে নাই, বিনিয়োগ বিক্রয়ের লাভ লসও এখানে কোথাও বলা নাই। তো দেখো আমাদের 2টা অপশন কিন্তু চলে গেছে। এবার বাকি আছে কি থার্ড অপশন। থার্ড অপশনে কি আসবে? চলতি সম্পদ এবং চলতি দায়ের হ্রাস বৃদ্ধিগুলো। চলতি সম্পদ এবং চলতি দায়ের হ্রাস বৃদ্ধির মধ্যে মনে রাখবা ক্যাশ ব্যতীত, ক্যাশ টাকাটা আসবে না, ক্যাশ বাদ দিয়ে বাকি চলতি সম্পদ চলতি দায় নিয়ে কাজ করবো। তো এবার ক্যাশ ব্যতীত আছে কি অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল দেখো 2015 সালেরটা হচ্ছে বেস ইয়ার আর 2016 সাল হচ্ছে প্রেজেন্ট। তো আমরা 2015 তুলনায় 2016 সালে দেখি অ্যাকাউন্ট রিসিভেবল 4000 টাকা কমে গেছে। তার মানে ডিক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল কত? 4000 টাকা। এখন এই যে অ্যাকাউন্ট রিসিভেবল কমে গেল, সম্পদ কমে গেল, এতে ব্যবসার কি হয়েছে? ব্যবসার খারাপ হয়েছে। সেজন্য আমরা এটা কি করব? প্লাস করবো, কারণ খারাপ হলে আমরা প্লাস করি। তারপর আমরা দেখতে পাই মার্চেন্ডাইজ ইনভেন্টরি। মার্চেন্ডাইজ ইনভেন্টরি আগে ছিল 40,000, এখন আছে 44,000। তার মানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি 4000 টাকা বেড়ে গেছে। 4000 টাকা বেড়ে যাওয়াতে আমরা এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, ইনক্রিজ ইন মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তো যেহেতু এখানে সম্পদ বাড়ছে, সম্পদ বাড়লে ব্যবসার জন্য ভালো, আর ভালো হলে কি করতে হবে? মাইনাস করতে হবে। এই জন্য কিন্তু আমরা এখানে এই 4000 টাকা যেটা মার্চেন্ডাইজ ইনভেন্টরি বেড়ে গেছে সেটা কিন্তু এখানে মাইনাস করে দিয়েছি। তারপর আছে ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট স্থায়ী সম্পদ, এটা তোমরা জানো। তো আমরা তো শুধু চলতি সম্পদ এবং চলতি দায়ের হ্রাস বৃদ্ধিগুলো লিখবো। তো স্থায়ী সম্পদ নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নাই। আমরা এবার দায় পাশে চলে যাই, যেহেতু আর কোনো স্থায়ী চলতি সম্পদ নাই। দায় পাশে গিয়ে একুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে। একুমুলেটেড ডেপ্রিসিয়েশন নিয়ে কোনো কাজ করবে না, কারণ একুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা মূলত ডেপ্রিসিয়েশন বের করার জন্য কাজে লাগে, আদারওয়াইজ আর কোনো কাজেই লাগবে না, আমাদের অঙ্কে এটার কোনো ইফেক্ট পড়বে না। তো এরপর আছে অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল আমাদের কমে গেছে 4000 টাকা, 12,000 থেকে 8,000 টাকা হয়েছে, 4,000 টাকা অ্যাকাউন্টস পেয়েবল কমে গেছে। তো অ্যাকাউন্টস পেয়েবল যদি কমে যায় তাহলে ব্যবসার জন্য ভালো, দায় কমে গেছে, আর ভালো হলে কি করতে হয়? মাইনাস করতে হয়। আমরা এখানে লিখবো ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল 4000 টাকা মাইনাস। দেখতে পাচ্ছ তোমরা, আমরা লিখেছি ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল 4000 টাকা মাইনাস করে দিয়েছি। এরপর ট্যাক্স পেয়েবল। ট্যাক্স পেয়েবল একটা চলতি দায়। ট্যাক্স পেয়েবল হচ্ছে আমাদের এখানে 2000 টাকা ছিল, তারপর এখানে আমাদের 4000 টাকা, তার মানে এটা বেড়ে গেছে। ট্যাক্স পেয়েবল 2000 থেকে 4000 হয়ে গেছে, 2000 টাকা বেড়ে গেছে। তো এখানে দেখো ট্যাক্স পেয়েবল 2000 টাকা বৃদ্ধি পাইছে। তো দায় যেহেতু বৃদ্ধি পাইছে, এটা আমাদের জন্য খারাপ। কি করবো? এই 2000 টাকা মাইনাস করে দেব। এখন এই 2000 টাকা আমরা যোগ করব, যেহেতু এটা খারাপ। এখন আমরা দেখি এখানে প্লাস এবং মাইনাসগুলো যোগ বিয়োগ করি। তাহলে এখানে দেখো প্লাস আছে 8000 টাকা, এখানে 4000, 4000, 4000, 8000, আর এখানে 2000, 10,000, আর মাইনাস আছে 4, 4, 8000। তো 10,000 টাকা প্লাস আর 8000 টাকা মাইনাস যোগ বিয়োগ করলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে এখানে কত আসে? 2000 টাকা প্লাসের সাইন আসে। এই 2000 টাকা প্লাস সাইনের সাথে আমরা 16,000 টাকা যোগ করব। এই 16,000 টাকা যোগ করে দিব। যোগ করলে কত আসে? 18,000 টাকা। এই 18,000 টাকার নাম হবে নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। যদি এই 18,000 টাকা এখানে মাইনাস সাইনের থাকতো তাহলে আসতো নেট ক্যাশ ইউজ বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। তো যদি এখানে প্লাস থাকে তাহলে লিখবা প্রোভাইডেড বাই, আর যদি মাইনাস থাকে তাহলে লিখবা ইউজড বাই। তাহলে আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিসের কাজ শেষ। এবার আমরা বি নাম্বারে যাব, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে কি কি আসবে তোমরা জানো, আমরা একটু আগে দেখিয়েছিলাম যে স্থায়ী সম্পদ বিক্রয়, শুধুমাত্র ক্রয় বিক্রয়, স্থায়ী সম্পদ এবং বিনিয়োগ, এগুলো ক্রয় বিক্রয়গুলো আমরা এখানে দেখব। ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে আমরা শুধু স্থায়ী সম্পদ এবং বিনিয়োগের ক্রয় বিক্রয়গুলো দেখব। তো এখানে বলা আছে ইকুইপমেন্ট। দেখো আমাদের এখানে বলা আছে ইকুইপমেন্ট কস্টিং 10,000 ওয়াজ পারচেজ। ইকুইপমেন্ট 10,000 টাকা ক্রয় করেছি, তো এটা তো বলা আছে। এখন ইকুইপমেন্ট ক্রয় করলে আমরা লিখবো ইকুইপমেন্ট পারচেজ 10,000 টাকা। এখন দেখো এই ইনভেস্টিং এবং ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের নিয়মটা কি বলেছিলাম? টাকা আসলে প্লাস, চলে গেলে মাইনাস। তো যেহেতু আমরা ইকুইপমেন্ট ক্রয় করেছি তাহলে টাকাটা এখানে চলে গেছে, এই জন্য আমরা মাইনাস দিলাম। আর কোনো স্থায়ী সম্পদ এখানে নাই, এবং বিনিয়োগ আমরা দেখতে পাচ্ছি না কোয়েশ্চেনে, স্থায়ী সম্পদ এবং বিনিয়োগের আর কোনো কাজ নাই। তো আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের কাজ কিন্তু এখানে শেষ। এখন এই 10,000 টাকা এখানে কি আছে? মাইনাস আছে। তাহলে এটা ওই কলামে, আমাদের বাইরের কলামে চলে যাবে 10,000 টাকা মাইনাস দিয়ে। যেহেতু এই অ্যামাউন্টটা এখানে মাইনাস, তো এটাকে আমরা লিখবো কি নেট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তো এখানে যেহেতু মাইনাস আসছে এই জন্য আমরা লিখবো কি নেট ক্যাশ ইউজড বাই। এবার আমরা সি নাম্বার যাবো, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে কি কি আসবে? ডিভিডেন্ড, কমন স্টক, লং টার্ম যদি কোনো ঋণ থাকে সেই ঋণটা ইস্যু এবং পরিশোধ, এগুলো থাকলে এগুলো আসবে। তো আমরা প্রথমেই দেখি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের এখানে ডিভিডেন্ড বলা ছিল 12,000 টাকা। আমরা এই ডিভিডেন্ড পেডটা লিখবো 12,000 টাকা। যেহেতু 12,000 টাকা ডিভিডেন্ড দিলে টাকা চলে যায়, তাই এখানে আমরা মাইনাস লিখবো মাইনাস 12,000। তো এখানে 12,000 টাকা মাইনাস, কারণ টাকা চলে গেছে। এরপর আমরা দেখি যে আমাদের এখানে বলছে 200 শেয়ার অফ কমন স্টক আর ইস্যুড টাকা 30।
আমরা 2000 শেয়ার ইস্যু করেছি, 200 শেয়ার ইস্যু করেছি 30 টাকা করে, মোট কত 6000 টাকা। আমরা লিখবো ইস্যু অফ কমন স্টক 6000 টাকা। তো এই কমন স্টক ইস্যু করলে টাকা আসে, এই জন্য এটা প্লাস হবে, 6000 টাকা এটা প্লাস। এখন আর কোনো কিছু এখানে নাই। আরেকটা আছে তোমাদের বলতে পারো প্রিমিয়াম অন কমন স্টক। যেহেতু কমন স্টকের দাম এখানে 20 টাকা করে, আমরা ইস্যু করছি 30 টাকা করে, তো 10 টাকা করে প্রিমিয়ামে যাবে। ওই প্রিমিয়ামটাও কিন্তু আমরা কমন স্টক ইস্যুর মধ্যে অ্যাডজাস্ট করে নিয়েছি, তাই এখানে প্রিমিয়ামটার কোনো কাজ নাই। রিটেন আর্নিংসটার কাজ হবে, যদি অঙ্কে নেট ইনকাম দেওয়া না থাকে তাহলে রিটেন আর্নিংসের কাজ করতে হবে, ওইখান থেকে নেট ইনকামটা বের করে আনতে হবে। যেহেতু নেট ইনকাম দেওয়া আছে, এখানে রিটেন আর্নিংসের কোনো কাজ করবো না। তাহলে আমাদের এখানে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের কাজও শেষ হয়ে গেল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিভিডেন্ড গেছে 12,000 টাকা মাইনাস, আর কমন স্টক ইস্যু করে 6,000 টাকা আসছে। তাহলে ওভারঅল এখানে 6,000 টাকা মাইনাস থাকে। তাহলে আমরা 6,000 টাকা মাইনাস এখানে লিখে দিলাম। লিখে এটার নাম দিব কি নেট ক্যাশ ইউজড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, যেহেতু মাইনাস ফিগার আসছে। এখন একটা জিনিস খেয়াল করো যে এখানে 3টা ফিগার, একটা হচ্ছে অপারেটিং এর 18,000 টাকা প্লাস, ইনভেস্টিং এর মাইনাস 10,000 টাকা, আর ফাইন্যান্সিং এর মাইনাস 6,000 টাকা। তাহলে ওভারঅল যদি আমরা চিন্তা করি যে 18,000 থেকে 10,000 গেলে থাকে 8,000 টাকা, এখান থেকে 6,000 গেলে থাকে 2,000 টাকা। তাহলে এই 2,000 টাকা আমাদের সারা বছরের নিট ক্যাশ ইনক্রিজ। কারণ কি, 3টা অ্যাক্টিভিটিসের মধ্যে একটা অ্যাক্টিভিটিস 18,000 টাকা প্রোভাইড করেছে, আর দুইটা অ্যাক্টিভিটিস আমাদের 16,000 টাকা ব্যয় করেছে। তো 18,000 থেকে 16,000 বাদ দিলে 2,000 টাকা থাকে। এটাই হচ্ছে আমাদের নিট ক্যাশ ইনক্রিজ ডিউরিং দ্য ইয়ার। এবার এটার সাথে আমরা ওপেনিং যে ক্যাশ 6,000 টাকা যোগ করবো, 15 সালের ওপেনিং ক্যাশটা, এটা আমরা যোগ করব। এখানে আমাদের আসছে অ্যাড ওপেনিং ক্যাশ ব্যালেন্স 6,000 টাকা। তাহলে 2,000-এর সাথে 6,000 যদি যোগ করি আমাদের থাকে কত, 8,000 টাকা। এটা হচ্ছে ক্লোজিং ক্যাশ ব্যালেন্স। তোমরা দেখো 16 সালে কিন্তু আমাদের 8,000 টাকাই আছে। তো আমাদের এই ম্যাথটা মিলে গেছে। তো আশা করি তোমরা এই ক্লাসটা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ক্লাসটা দেখার জন্য।